যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, আমি সন্দীপ মুখার্জি। আমার সাথে আছে দেবজ্যোতিদা, সাথে আছে সুমনদা। অ্যাক্রোপলিসের পক্ষ থেকে আজকে আমরা একটি সান্ধ্যকালীন আড্ডায় মশগুল হয়েছি আর কি বলা যেতে পারে। দেবজ্যোতিদা কোচবিহার থেকে ভালো চা নিয়ে এসেছে, তা সেই চা খেতে খেতে আমরা আজকে আড্ডা দিচ্ছি। সুমনদাও খাচ্ছে। সুমনদা, চাটা কেমন লাগছে? দারুণ দারুণ। দক্ষিণবঙ্গের চা আর উত্তরবঙ্গের চা অনেক তফাৎ। হ্যাঁ, শুধু গন্ধটা অরিন্দম অনুভব করছে আর কি ক্যামেরার পেছন থেকে আর কি। হ্যাঁ, আর স্বাদটা আমরা অনুভব করছি। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের একটি বিশেষ বিষয়ে আলোচনা রয়েছে। সেটি হচ্ছে যে মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কিছু অধ্যায়, না বলা কথা। সেটা দেবজ্যোতিদার থেকে ভালো আর সুমনদার থেকে ভালো কেউ জানে না, কেননা ইতিহাস নিয়ে তারা অনেক চর্চা করেন। আমিও তাদের থেকে অনেক কিছু শিখি। তা আমাদের ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ানো হয়েছে, বা আমরা যারা ইতিহাস অনার্সের ছাত্র ছিলাম, দেবজ্যোতিদা সুমনদা জানে, সে আমাদের এখানে একটা বলা হতো যে আমাদের প্রাচীন ভারতবর্ষে যে হেরোডোটাস বা থুকিডিডিসের মতন যেহেতু কোনো ঐতিহাসিক ছিলেন না, তাই জন্য নাকি আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার কাজ অসমাপ্ত থেকে গেছে। কিন্তু তৎকালীন যে ইতিহাস, সেটা কি সত্যি অসমাপ্ত থেকে গেছে, না ইতিহাসটাকে আমাদের সামনে আনা হয়নি? যেরকম হচ্ছে, আমি প্রাচীন ভারতের কথা আগে আমাদের অনেক আলোচনার বিষয়বস্তু হয়েছে। তা আজকে একটু স্বাধীনতা সংগ্রামের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি, যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস বইগুলো আমরা পড়ি, তা সেই বইগুলো কতটা অথেন্টিক, এবং সেখানে কি সত্যিকারের স্বাধীনতা সংগ্রামটাকে কি সেই রকমভাবেই, যেটা প্রত্যেকটা দেশের সমাজ দর্পণ, যে দেশের স্বাধীনতা সংগ্রাম বলুন, সেই দেশের ইতিহাস বলুন, তা আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা বাঙালিরা যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জেনেছি, তা সেই ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের বইগুলো কতটা অথেন্টিক এবং কীরকমভাবে সেই আলোচনার বিষয়বস্তু হয়েছে, তা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তা আমরা স্বাধীন, মানে আমাদের কথায় কথায় বলা হয় আমরা স্বাধীন, এবং আমরা একটি দেশ পেয়েছি যে দেশের নাম ভারতবর্ষ, এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার পর এটি পাকিস্তান হলো, ভারতবর্ষ হলো। তা 40-এর দশক থেকেই মুসলিম লীগের আন্দোলন। তা দেখা যাচ্ছে যে মুসলিম লীগ আন্দোলন করছে পাকিস্তান প্রস্তাবের ভিত্তিতে, তা ভারতবর্ষ স্বাধীন হচ্ছে। মানে এই জায়গাটা একটা অদ্ভুত ব্যাপার না, যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমরা জানি বাঙালি অনেক, মানে বাঙালির রক্তেই আর কি রঞ্জিত হয়েছে আমাদের দেশের মাটি। তা সেখানে 1905 থেকে বলুন 11 সাল পর্যন্ত যেসব স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তাদের ইতিহাসের পাতায় বলা হয় তারা বৈপ্লবিক ষড়যন্ত্রকারী, যেটাকে বলা হয় আর কি। সে একটা অধ্যায়, সন্ত্রাসবাদী, মানে বকলমে সন্ত্রাসবাদী। অথচ তার পরের পার্টটা হলো স্বাধীনতা সংগ্রামী। আমরা স্বাধীন হয়েছি, আমরা নতুন দেশ পেয়েছি। তা আমরা কি সত্যি স্বাধীন? মানে যেটা আর কি বামপন্থীরা বলে, যে আমরা কি সত্যি মানে এই দেশ কি আমাদের, এই মৃত্যু উপত্যকা কি আমাদের দেশ? মানে আমরা কি সত্যিই স্বাধীন? তা সুমনদা, দেবজ্যোতিদার থেকে একটু জানতে চাই। আমার মনে হয় এটা সুমনদা স্টার্ট করলে সব থেকে ভালো, কারণ এটা একদম মাস্টার ক্লাস উনিই দেবেন। আচ্ছা, না, ব্যাপারটা হচ্ছে বামপন্থীরা কীভাবে এ কথাটা বলে সেটার ওপর নির্ভর করে আমরা বলবো না। ওরা তো সেই 70-এর দশকে ওদের সেই নকশালবাড়ি মুভমেন্টে ওরা বলেছিল আজাদি ছুটা হয় এসব, বা তার আগে স্বাধীনতার পরে ওরা যা বামপন্থী যারা ছিল, বারবার বাবা পাল্টায়, কখনো রাশিয়া কখনো চায়না। ঠিক আছে, আমাদের কথা হচ্ছে, আমাদের প্রশ্নটা আমরা একটু জাতীয়তাবাদী ভিত্তিতে, মানে ভারতীয় হিসাবে প্রথম প্রশ্নটাই হচ্ছে, আমাদের স্বাধীনতার পর তো আমরা একটা সংবিধান পেয়েছি। সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট, কি লেখা আছে? আন্ডার ব্রিটিশ কমনওয়েলথ ডোমিনিয়ন স্ট্যাটাস। আচ্ছা, এর মানে কি? তার মানে আমরা ব্রিটিশ কমনওয়েলথের একটা ওয়েলথের পার্ট, তার মানে উই আর পার্ট অফ ব্রিটিশ টুডে অলসো। আমরা আজও ব্রিটিশেরই অংশ বা স্বায়ত্ত শাসন সম্পন্ন একটি রাষ্ট্র, যেটুকু আমি বুঝেছি। স্বাধীন রাষ্ট্র তো এরকম কেন? একদম ঠিক।
এর সঙ্গে এর আরেকটা খুব সাংঘাতিক দিক আছে, সেটা হচ্ছে কমনওয়েলথ মানে হচ্ছে তার কনসেপ্টটা হচ্ছে, তার মানে ভারতবর্ষ একজন ভারতীয় যা অধিকার একজন ব্রিটিশেরও তার অধিকার, কিন্তু তা বলে কিন্তু ব্রিটেনে একজন ব্রিটিশের অধিকার ভারতের তা নয়, কিন্তু গ্যারাকলটা হচ্ছে এখানে। এবং দেখুন আমরা যেগুলো রোজ দেখছি, কিন্তু ওই অদ্ভুতভাবে আমরা দেখেও দেখি না, ওভারলুক করে যাই, কিন্তু আমরা কিন্তু এটা সবাই দেখছি। এবং একটা সাধারণ ঘটনা বলছি, তার একটা উদাহরণ, যে প্রকৃত স্বাধীন দেশে এটা কি করে সম্ভব। আচ্ছা, আমাদের দেশে ফ্রান্সের অ্যাম্বাসি আছে, মানে অনেক দেশে, আমেরিকার আছে, জার্মানি আছে, তাহলে হোয়াই ব্রিটিশ হাই কমিশন? এই প্রশ্নটা কিন্তু করা হয় না, কোনো রাজনৈতিক দল করে না, কোনো সামাজিক সংগঠন করে না, কোনো বইয়েও এটা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। এখনও স্টিল নাও ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ অ্যাম্বাসি কিন্তু নেই ভারতে। কেন? এটা স্বাধীন দেশে। এরপরেও আরও কিছু প্রশ্ন ছিল, যে আমি এটা যারা সাংবাদিকতার সঙ্গে আছেন তারা জানেন, কিছুদিন আগে পর্যন্ত, এখন বোধহয় এটা বন্ধ হয়েছে, ব্রিটেনের রাজপরিবারে ভারতে আসতে কোনো ভিসা লাগতো না। শুধু তাই না, যেটুকু আমি আমার সাংবাদিক মহল থেকে শুনেছি, যে 1998 সালে যখন প্রথম বাজপেয়ী সরকার হলো, মানে স্থায়ী হলো, 13 দিন 13 মাস ওইসব না, যখন নর্মালি হলো, তখন জানা গেছিল যে তার আগে সব প্রধানমন্ত্রী, একমাত্র বোধহয় লাল বাহাদুর শাস্ত্রী বাদে, যখন ভারতের কেউ প্রধানমন্ত্রী হলে দেখবেন ইংল্যান্ড থেকে তাকে ইনভাইট করা হয় এবং ব্রিটিশ রাজপরিবার করে বাকিংহাম প্যালেসে, সেখানে গিয়ে কিন্তু সেই রানীর হাত চুম্বন করে আর হাইনেস বলতে হয়। সব আমাদের সে প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই কাজগুলো মোটামুটি সবাই করেছেন, ব্যতিক্রমী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, এবং বর্তমানে তিনিও করেননি। এখন বোধহয় সেটা করতে হয় না, কিন্তু এগুলো করতে হতো কদিন আগে পর্যন্ত, কিছু দশক আগে পর্যন্ত। তারপরে দেখুন আরেকটা পয়েন্ট, কলকাতার রাস্তায় ট্রাম চলে, কোম্পানিটা কি? সিটিসি বাস চলছে, এই কোম্পানিটা তো ব্রিটেনের। তাহলে একটা স্বাধীন দেশে ব্রিটেনের ডাইরেক্ট কোম্পানি সে চলছে, সেই টাকার সেই রেমুনারেশন কিন্তু ব্রিটেনে যাচ্ছে, হয়তো পুরোটা যাচ্ছে না, যাচ্ছে তো। আমাদের দেশে যে আমরা ডেলি যে প্রোডাক্টগুলো ইউজ করছি, ব্রিটানিয়া বিস্কুট, টুথপেস্ট থেকে শুরু করে ডেলি ইউজের, হ্যাঁ, দেখবেন হিন্দুস্তান লিভার, ব্রিটানিয়া, এই কোম্পানিগুলো একটা স্বাধীন দেশে একটা বিদেশি কোম্পানি ডাইরেক্ট এখনো বিজনেস করে যাচ্ছে। হিন্দুস্তান লিভার ব্রাদার্স, কীভাবে সম্ভব? তো এগুলো শুধু তাই না, আজকে ভারতবর্ষ কিছুদিন আগে পর্যন্ত এখন একটা জায়গায় এসছে, বিশেষ করে জিও পলিটিক্যাল ক্ষেত্রে, ওয়ার ডিক্লেয়ার, যদি আমার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় বা কিছু হয়, তার আগে আমাকে কমনওয়েলথের একটা পারমিশন লাগে, আমাকে ইংল্যান্ডকে আবার জানাতে হবে, এবং তারপরে তার যে অ্যালাইড মিত্রশক্তি তাদের জানাতে হবে। কেন? যে আমরা যুদ্ধ করব। তো এরকম প্রচুর প্রশ্ন থেকে সন্দেহ হয় যে আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি, নাকি এবার আমি দেবদাকে এই বাকিটা বলতে বলবো, যে সেই 1920-তে ওই যে সাইমন্স কমিশন এসছিলেন, আসামাত্র কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা সহ আরও দু একটি সংগঠন তার প্রতিবাদ করেছিলেন, এবং কংগ্রেসও তখন, জাতীয়তাবাদী কংগ্রেস, তারাও করেছিলেন। যে আমি একটু এই ব্যাপারটাতে আমি একটু শ্রেয়াংশদাকে ইন্টারাপ্ট করছি। জাতীয়তাবাদী কংগ্রেস অবশ্যই ছিল 1885 থেকে 1905 নরমপন্থী রাজনীতি কংগ্রেসের। তারপরে দেখা যাচ্ছে 1905 থেকে কংগ্রেসের রাজনীতিটা চরমপন্থী, গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল ছিলেন। এবং অদ্ভুতভাবে আমরা দেখেছি যে 20-25-এ কংগ্রেসের একটা দারুণ মুভমেন্ট হয়েছিল, কিন্তু তখন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সেগুলো হলো। অদ্ভুতভাবে কিন্তু তখন হিন্দু মহাসভা এবং কংগ্রেস দুটো দলে একসাথেই কিন্তু মানে পদ নেওয়া যেত। এবং আমরা যাদের পরবর্তীকালে কংগ্রেসের লিডারদের দেখেছিলাম, যে লালা লাজপত রায়, তিলক, বাল গঙ্গাধর তিলকজি, যারা আন্দোলন করছেন, তারা কিন্তু তখন অলরেডি হিন্দু মহাসভার সদস্য। একদম ঠিক ঠিক ঠিক।
ঠিক বলেছেন। তার মানে ডাক্তারজিকে যাদের অনুপ্রেরণাতে ডাক্তারজি কলকাতাতে ন্যাশনাল কলেজে ডাক্তারি পড়তে এলেন, পড়তে এলেন, সেই ডক্টর পরাঞ্জাপে, ডক্টর মুঞ্জে, তারা একাধারে কংগ্রেস, একাধারে হিন্দু মহাসভা। তার মানে আমরা যা দেখছি যে সেই আন্দোলনটা অ্যাকচুয়ালি কংগ্রেসের হিন্দু মহাসভার যে লিডাররা ছিলেন তারাই এই মুভমেন্টটাকে চরমপন্থা নিয়েছে। যদি আমরা বলি যে কংগ্রেসের চরমপন্থা, তার মানে হিন্দু মহাসভার আন্দোলন একদম, মানে কোর পাওয়ার হাউসটা হচ্ছে হিন্দু মহাসভা। হ্যাঁ, মানে যেহেতু দাদা বললেন যে জাতীয়তাবাদী কংগ্রেসের মুভমেন্ট, দাদাকে আমি এটা বলতে মানে একদম হিন্দু মহাসভার আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি হিন্দু মহাসভাই পিছন থেকে ব্যাক করতেন। যাই হোক, এবার ওই যে সাইমনের সঙ্গে আমরা জানি একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, কি হয়েছিল সেটা রহস্য এখন হয়নি। এবং এটা নিয়ে পরে অনেক রকম নিন্দুকেরা বলেন যে এটা অ্যাকচুয়ালি নাকি একটা 97 বছরের একটা নাকি ডিল হয়েছে। এটা গান্ধীজি, সোকল গান্ধীজি, উনি নাকি, বা ওই কংগ্রেস, তারপরে যে ফলোয়ার, যে গান্ধীজির ফলোয়ার যারা ছিলেন পরবর্তীকালে আর কি, নেহেরু, জওহরলাল নেহেরু, এরা যারা কংগ্রেসটাকে লিড করতেন, তাদেরই সমর্থনে একটা 97 বছরের বোধহয় একটা ডিল হয়েছিল। সেটা হিসাব করলে 1920 থেকে 97 যদি করা হয়, তাহলে এখনও স্টিল নাও ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারে ভারত। তাহলে 97 সাল কমপ্লিট হলে তারপরে ভারত, মানে 97 কি 99 মতান্তরে, কারণ আমরা জানি আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সেটাও প্রায় 99 বছরের লিস্ট হলো, সে স্বাধীন হয়ে গেল পরে। সেটা যেমন যেটা হংকংটাকে কিন্তু 99 বছর একটা ছিল, সেটাকে ছেড়ে দিতে বাধ্য হলো ব্রিটিশ, চীনের হাতে দিয়ে দিল। এরকম দেখা গেছে এক এক, কোনোটা 90, কোনোটা 95, কোনোটা 97। সে ভারতবর্ষের সঙ্গে ওই ডিলটা আছে কি না, এটা এই মুহূর্তে আমাদের কাছে সেই অর্থে ডকুমেন্টস নেই, কিন্তু হ্যাঁ, কিন্তু স্পেকুলেশন বা আদার্স যে সম্ভাবনাগুলো যদি আসে, সেটা করলে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, হতে পারে মেবি। এবার ঘটনা হচ্ছে যে আমি যদি ধরেও নিই এটা নেই, মানে ব্যাপারটা এটা পুরোটাই একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, এর কোনো ভিত্তি নেই, কারণ সত্যি কথা এর তো কোনো ডকুমেন্টস আমরা এখনো পাইনি। এটা আমরা চারদিক থেকে নানা রকম সম্ভাবনাগুলোকে জুড়ে মনে হচ্ছে বা এটা হতে পারে। আচ্ছা, এই পার্টটা আমি ছেড়েই দিলাম নয়। সেকেন্ড পার্ট হচ্ছে যখন ভারত ভাগ হচ্ছে, আমরা জানি ভারত ভাগ হয়ে অ্যাকচুয়ালি ফাইনালি 3টে ভাগ হয়েছে, তখন 2টো ভাগ হয়েছিল। আচ্ছা, এই যে ভারত ভাগ হওয়া, এই আমাদের সন্দীপ একটা বই লিখেছে খুব ভালো, নয়াকালীর ওপর। তা ওই নয়াকালী, তার আগে যে গণহত্যা, নোয়াখালী গণহত্যা, দাঙ্গা তো নয়, গণহত্যা, ঠিক, গণহত্যা। এই ন্যারেটিভগুলো আমাদের না ছোটবেলা থেকে এই ভুল ন্যারেটিভগুলো অভ্যস্ত করা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা জেনোসাইড থেকে দাঙ্গা বলে দেওয়া হয়েছে। তা দাঙ্গা তো হয়নি, ওটা গণহত্যা হয়েছে। তা ওটার বীজ কিন্তু মানে সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের, মানে 1818, মানে যখন ওই ব্যাটেল অফ হাইফাতে কী হয়েছিল, ব্রিটিশ রেজিমেন্টের মধ্যে যে ভারতীয় ইন্ডিয়ান যে সেকশন ছিল, বিশেষ করে জাট এবং গোর্খা, একটা রাজপুত, এই ইন্ডিয়ান রেজিমেন্টরা কিন্তু মানে ব্রিটিশরা মানে নিজের স্বজাতিদের সেই হিম্মত হয়নি হাইফা গিয়ে দখল করা, কারণ ওখানে জার্মানদের খুব পাওয়ারফুল ঘাঁটি ছিল ওটা। তো সেখানে কিন্তু এই ইন্ডিয়ান রেজিমেন্টকে পাঠিয়েছিল, যার মধ্যে ম্যাক্সিমাম ছিল জাট এবং গোর্খা এবং কিছু রাজপুত ছিল, বিহারেরও ছিল। হ্যাঁ, যারা মানে তাদের কাছে MP-42 মেশিন গান জার্মানের, মানে সেই সময় ওয়ার্ল্ডের বেস্ট মেশিন গান ছিল। সেটাকে ফেস করেছে কারা? সেই রেজিমেন্ট 303 রাইফেল নিয়ে ঘোড়ায় চেপে, এমনকি তরবারি হাতে, সেই করে তাদের হারিয়েছে। ব্যাটেল অফ হাইফা শেষ অবধি মুক্ত করা হলো, জার্মান মুক্ত করা হলো, ইহুদিরা তাদের জায়গা ফিরে পেল। এবং আমরা জানি স্বাধীনতার পরবর্তী সময় ইভেন প্রমিস ল্যান্ড হিসাবে প্যালেস্টাইনের একটা অংশ করে তারা ইসরায়েল পেয়ে গেল। তখনই কিন্তু বেঁকে বসেছিল, অর্থাৎ ওই ইসলামিক ফাউন্ডেশন যে দেশগুলো আছে, তারা তখন অ্যালাইড এর কাছে, মিত্র শক্তির কাছে, যে আমাদের তো একটা দেশ চলে গেল, তাহলে এর বদলে কি হবে। তখন কিন্তু ওই ব্রিটিশ তখন প্রধানমন্ত্রী সম্ভবত ক্লিমেন্ট এটলি ছিলেন, এবং আরও যারা ছিলেন অ্যালাইডের, যারা চার্চিল থেকে শুরু করে আরও যারা থিঙ্ক ট্যাঙ্কাররা ছিলেন, এবং অ্যালাইড এর মধ্যে যারা মেন লোকগুলো ছিল,
তারা কিন্তু তখন আশা দিয়েছিল যে ঠিক আছে আমরা দেখছি তোমাদের। তো দেখা যায় তার কিছুদিন বাদেই কিন্তু ভারতবর্ষ ভাগ হলো এবং পাকিস্তান হয়ে গেল। মানে তারা প্যালেস্টাইন হারালো, পাকিস্তানকে তারা পেয়ে গেল। মানে প্যালেস্টাইন ইন এক্সচেঞ্জ অফ পাকিস্তান, এর একটা সম্ভাবনা মানে হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তাই হলো। এবং এই ঘটনাটা, এবং তারপরে আমরা জানি যে ব্যাটেল অফ হাইপার পরপরেই 1920-তে যে মোপালা হত্যা হলো, এবং তারপরে আমরা দেখলাম গ্রেট ক্যালকাটা কিলিং, তারপরে নয়াখালী জেনোসাইড পরপর, এবং এর বীজ কিন্তু তখনই হয়েছিল। শুধু তাই না, তার মানে এই না যে যারা তখন করেছিল তারা ভারতে, সে তো 712 থেকে শুরু হয়েছে। মানে আমরা এই যে প্রথম কথা হচ্ছে স্বাধীন, আমরা তো অ্যাকচুয়ালি বলা হয় যে আমরা ছোটোবেলায় যে ইতিহাসগুলো পড়ি যে পলাশী রামবাগানে ভারতবর্ষ শেষ, আমরা স্বাধীনতার সূর্য দেখলাম, অস্তমিত হয়েছে। কিন্তু আমাদের স্বাধীনতা হিসাব মতো সেই অর্থে বললে 712-তেই ডুবেছে। অবশ্যই তাই।